আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করতে যাচ্ছি লেকচার 6, অনার্স দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম এবং সেকেন্ড পেপার। পূর্বের ক্লাসে বা পূর্বের লেকচারে আমরা সম্রাট আকবরের শাসন আমল, রাজপুত নীতি, ধর্মনীতি এবং মনসবদারি প্রথা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমাদের আলোচনার বিষয় থাকবে সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকাল। পরিচিত নাম জাহাঙ্গীর এবং শাহজাহান। আকবরের মৃত্যুর পর পুত্র জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন। তো আকবর 1605 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর এক সপ্তাহ পরেই জ্যেষ্ঠ পুত্র সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। তো জাহাঙ্গীর নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। বুদ্ধি, বিবেচনা এবং শিক্ষার দিক থেকে সম্রাট পদে যোগ্য ছিলেন জাহাঙ্গীর এবং সিংহাসনে আরোহণের পরেই তিনি অন্যান্য সম্রাটদের মতো জনগণের শুভেচ্ছা, জনগণের সহানুভূতি এবং জনপ্রিয়তা অর্জনের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তো এখানে দেখতে পাচ্ছ আকবরের মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। 1605 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন। তো সিংহাসনে আরোহণের পরে তিনি জনগণের সমর্থন এবং জনপ্রিয়তা অর্জনের জন্য যেসব পদক্ষেপ নিয়েছিলেন, এক নম্বর, তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিদেরকে ক্ষমা প্রদর্শন করেছিলেন। প্রজাবর্গকে, হিন্দু মুসলিম সকলকে তিনি মুক্ত হস্তে দান করেছিলেন। যুদ্ধবন্দীদেরকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। পিতার আমলে রাজকর্মচারীদের তিনি উপযুক্ত মর্যাদা দিয়েছিলেন এবং তিনি সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনার জন্য সাম্রাজ্যের আইন শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ পরিস্থিতি উন্নয়নের জন্য তিনি একটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দস্তরুল আমল নামে 12টি আইন নিয়ে একটি ঘোষণাপত্র তিনি প্রণয়ন করেন এবং এটি সমগ্র সাম্রাজ্যে জারি করেছিলেন। তো এই ঘোষণাপত্রটি দস্তরুল আমল নামে পরিচিত। দস্তরুল আমল এটা ছিল রাষ্ট্রের মানে বিশেষ করে ফৌজদারি উন্নয়নের জন্য একটি প্রণীত আইন ব্যবস্থা, যেখানে মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার, দস্যুবৃত্তি, চৌর্যবৃত্তি, জোরপূর্বক ঘর বাড়ি দখল, তারপরে অনাথ ইয়াতিমদের সম্পদ দখল, এসব ব্যাপারে নিষিদ্ধ করানো ছিল। এছাড়াও জায়গির, মনসব ইত্যাদি সম্পর্কে আইন বিধি ব্যবস্থা ছিল। তো যাই হোক, সম্রাট আকবর এই ব্যবস্থা নিয়েছিলেন রাজ্যের উন্নয়নের জন্য। তিনি যোগ্য রাজকর্মচারীদের উপযুক্ত মর্যাদাও দিয়েছিলেন, তাদেরকে তাদের পদ উন্নতির ব্যবস্থা করেছিলেন। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। সম্রাট জাহাঙ্গীর তিনি আরও একটি কাজ করেছিলেন, সেটা হলো তিনি জনগণ যাতে তার কাছ থেকে ন্যায় বিচার পায়, এই জন্য তিনি একটি অত্যন্ত উপযুক্ত পদক্ষেপ নিয়েছিলেন। সাধারণ জনগণের কথা যাতে শ্রবণ করতে পারে অভিযোগকারী, এই জন্য অভিযোগ জানাতে পারে, এই জন্য তিনি তার রাজ্যে 60টি ঘণ্টাযুক্ত একটি স্বর্ণের শিকল ঝুলিয়ে দেন, যেটা আগ্রা নদীর তীর পর্যন্ত এই শিকলটি ছিল। এই শিকলটি টেনে ঘণ্টা বাজিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করা যেত এবং সম্রাটকে নিজের অভিযোগের কথা শোনানো যেত। এসব পদক্ষেপ সম্রাট জাহাঙ্গীর তার রাজত্বের শুরুর দিকে নিয়েছেন এবং এগুলো ছিল তার জনকল্যাণকামী বা জনসাধারণের অবস্থা উন্নয়নের জন্য একটি পদক্ষেপ। তো আমরা মোগল শাসক প্রায় সকলেই, বা আমরা প্রায় না, আমরা সকলের কথা, সকলেই ছিল জনকল্যাণকামী শাসক। জনগণের শাসন ব্যবস্থার উন্নয়ন, জনগণের জীবন মানের উন্নয়নের জন্য তারা বিভিন্ন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, শাসন প্রণালীর উন্নয়ন ঘটিয়েছিল। সেগুলো আমরা পূর্বেও দেখেছি, সামনের দিকেও আমরা এগুলো দেখব। তো জাহাঙ্গীরের রাজত্ব এবং রাজত্বের একটি ব্যাপার হলো সম্রাট বা সাম্রাজ্যের একটি ব্যাপার হলো সম্রাট বা সাম্রাজ্য সবসময় সাবলীল গতিতে চলে না।
বা সবসময় এটি সফলতা পায় না, এটি কখনো বাধার সম্মুখীন হয়, বিদ্রোহের সম্মুখীন হয়, বিরোধিতার সম্মুখীন হয়। এটি কখনো কখনো উন্নতির দিকে ধাবিত হয়, আবার কখনো এটি শঙ্কার মধ্যে পড়ে বসে। জাহাঙ্গীরের রাজত্ব এরকমের কিছু বাধা তৈরি হয়েছিল। ১ নম্বরে শাহজাদা খসরুর বিদ্রোহ। জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র ছিল খসরু। এই খসরু বিদ্রোহ করেছিলেন। তো এরপরে শিখ জাতির বিরোধিতা ছিল। তারপরে শাহজাহানও বিদ্রোহ করেছিলেন। শাহজাহানও ছিল জাহাঙ্গীরের সন্তান। মোহাম্মদ খান জাহাঙ্গীরের একজন সহচর ছিলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। এছাড়া সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব, সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাবকেও কখনো কখনো বাধা হিসেবে দেখা হয়েছে। তো যাই হোক, শাহজাদা খসরু ছিলেন সম্রাট জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র। তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, সকলের কাছে জনপ্রিয় ছিলেন। তিনি শিক্ষিত ছিলেন, মার্জিত ছিলেন এবং কি বলা যায়, উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এত কিছু সত্ত্বেও তিনি জাহাঙ্গীরের রাজত্বের মাত্র ৬ মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিরোধিতা শুরু করে এবং বিদ্রোহ সৃষ্টি করেন। তো যাই হোক, বিদ্রোহ সৃষ্টি করতে তিনি পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে যান, লাহোরে চলে যান। সেখানে তিনি দুর্গ দখলের চেষ্টা করেন। অবশেষে সম্রাট জাহাঙ্গীর তাকে অভিযান পরিচালনা করে, তাকে ধীরিত করে রাজদরবার নিয়ে আসেন, ভৎসনা করেন এবং তাকে আংশিক অন্ধ করে দেন এবং আংশিক অন্ধ করে তাকে কারারুদ্ধ করে রাখেন। প্রায় ১০ বছর তাকে কারারুদ্ধ করে রাখেন এবং এরপরে তিনি মারা যান। বলা হয় যে তিনি তার অপর ভ্রাতা শাহজাহানের বা খুররম, শাহজাহানের ডাকনাম খুররম ছিল, এই খুররমের চক্রান্তেই তিনি মারা যান। তো যাই হোক, খসরু মারা যান। এটা জাহাঙ্গীর এ ব্যাপারে একটি ঘোষণাপত্র সরকারিভাবে জারি করেছিলেন যে জাহাঙ্গীর খসরু অসুস্থ বা রোগ ভোগের কারণে তিনি মারা গিয়েছিলেন। তো যাই হোক, এটা সাম্রাজ্যের চিরাচরিত নিয়ম। দখল, অন্তর্দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটা সাম্রাজ্যের চিরকালই চলে আসছে। তো জাহাঙ্গীরের রাজত্বকাল বা জাহাঙ্গীরের সাম্রাজ্য এগুলো থেকে মুক্ত ছিল না। তো যাই হোক, এগুলো আমরা দেখতে পেলাম। এরপর শিখগুরু শিখ জাতির তখন নেতা ছিলেন অর্জুন খসরুকে সহায়তা দিয়েছিলেন। খসরুর বিদ্রোহে তিনি ইন্ধন দিয়েছিলেন। এই অভিযোগে সম্রাট তাকে অর্থদণ্ড করেন। এই অর্থদণ্ড দিতে তিনি অস্বীকার করেন এবং উদ্ধত আচরণ করেন। সম্রাট তাকে হত্যা করেন। আর সম্রাট হত্যা করার ফলে শিখ জাতি সম্রাট জাহাঙ্গীরের বিরোধিতা শুরু করে বা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তো সেই বিদ্রোহ জাহাঙ্গীর দমন করেন। বিদ্রোহ দমন করার পরে তিনি সামনের দিকে অগ্রসর হন। এরপরে আসে শাহজাহানের বিদ্রোহ। শাহজাহানও বিদ্রোহ করেছিলেন। সে বিদ্রোহ সম্রাট জাহাঙ্গীর দমন করেছিলেন। তো যাই হোক, সম্রাট জাহাঙ্গীরের সময় মোহাম্মদ খান বিদ্রোহ করেছিলেন। মোহাম্মদ খান একজন তার ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন। এই মোহাম্মদ খানের প্রভাব প্রতিপত্তির কারণে নূরজাহান তাকে বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। সেটা তিনি মেনে নেন। বাংলার শাসনকর্তার পর থেকে তিনি তাকে তার অন্যান্য ক্ষমতাও কেড়ে নেন, সেটাও মোহাম্মদ খান মেনে নেন। কিন্তু তার মেয়ের বিবাহের ভাবি জামাতার উপরে তিনি নিষেধাজ্ঞা জারি করেন, যাতে সম্রাটের নির্দেশ ছাড়া মোহাম্মদ খান তার মেয়েকে বিবাহ দিতে পারবে না, এই ধরনের একটি নিষেধাজ্ঞা জারি করলে মোহাম্মদ খান বিদ্রোহ করেন। কিন্তু এই শক্ত বিদ্রোহ হলো, সম্রাট জাহাঙ্গীর এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। তো সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব সম্রাট জাহাঙ্গীরের, এটি একটি আলোচনার বিষয়। মাঝে মাঝে এ ব্যাপারে কিছু প্রশ্ন হয়ে থাকে। পাবলিক পরীক্ষাগুলোয় সম্রাট জাহাঙ্গীরের উপরে নূরজাহানের প্রভাব আলোচনা করার ধরনের কিছু প্রশ্ন হয়ে থাকে। তো সম্রাজ্ঞী নূরজাহান একটি অতি পরিচিত নাম ভারতের ইতিহাসে। মধ্যযুগের একজন উল্লেখযোগ্য নারী, একজন প্রতিভাধর নারী এবং একজন অত্যন্ত সুন্দরী নারী ছিলেন সম্রাজ্ঞী নূরজাহান। সম্রাজ্ঞী নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই ধীরে ধীরে তিনি প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকেন এবং বুদ্ধিমত্তার সাথে তিনি সম্রাট জাহাঙ্গীরের ক্ষমতাকে নিজের হাতে নিয়ে নেন। সম্রাট জাহাঙ্গীর তার হাতের কিরণকে পরিণত হয়ে যায় এবং নূরজাহান সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের উপর ক্ষমতা অর্পণ করে নিজে ভোগ বিলাসে, নিজে আয়েসি জীবনে লিপ্ত হয়ে যান। তো যাই হোক, সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব সম্রাট জাহাঙ্গীরের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য আলোচনার বিষয়। নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা। তিনি পারসিক বংশোদ্ভূত পারসিক মির্জা গিয়াস বেগের ইনানি, মির্জা গিয়াস বেগের কন্যা ছিলেন। ভাগ্যান্বেষণে মির্জা গিয়াস বেগ ভারতে এসেছিলেন এবং সম্রাট আকবরের রাজদরবারে মর্যাদা লাভ করেছিলেন।
এবং মর্যাদা লাভের পরেই সম্রাট আকবরের রাজকীয় 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 দায়িত্ব লাভ করেন। তো এখানে ভারতী নূরজাহানের জন্ম হয়। নূরজাহান জন্মের পর থেকে মেহেরুন্নেছা অপূর্ব সুন্দরী ছিলেন। তো অনেক ঘটনা আছে নূরজাহানকে নিয়ে। নূরজাহান সেলিমের বা নূরজাহান জাহাঙ্গীরের পূর্ব পরিচিত ছিল, যে কারণে জাহাঙ্গীর তাকে বিবাহের জন্য চেষ্টা করেছিলেন। সম্রাট আকবর জাহাঙ্গীর যাতে নূরজাহানকে বিবাহ করতে না পান, সেজন্য নূরজাহানকে বিবাহের ব্যবস্থা করেন। পারসিক একজন যুবক ছিলেন আলী কুলি। এই আলী কুলি বাংলাদেশের পশ্চিমে বর্ধমান অঞ্চলের জমিদার ছিলেন। উত্তর পশ্চিমাঞ্চলের বর্ধমান অঞ্চলের জায়গিরদারি লাভ করেছিলেন। তো সেখানে তার সাথে বিবাহ দেয় এবং ওই আলীকুলির সাথে পারসিক যুবক আলীকুলির ঔরস যাতে নূরজাহানের গর্ভজাত লাডলি বেগম নামক একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, বাংলার তৎকালীন শাসক কুতুবউদ্দিন জাহাঙ্গীরের প্ররোচনায় আলীকুলির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আর আলীকুলি নিহত হন। এ ধরনের একটি ঘটনা আছে। তবে এ ব্যাপারে ঐতিহাসিক দ্বিমতও অনেক বেশি যে ঘটনাটি আসলে সত্য নয়। তো যাই হোক, আলীকুলি নিহত হওয়ার পর সম্রাজ্ঞী নূরজাহান তিনি বিধবা হয়ে যান এবং 1611 খ্রিস্টাব্দে মিনা বাজারে নওরোজ উৎসবের মিনা বাজারে মেহেরুন্নেছাকে জাহাঙ্গীর দেখতে পেয়ে তাকে পুনরায় তার উপর রূপ ও সৌন্দর্যে আকৃষ্ট হইলেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করে ফেলেন। তো এটি ছিল সম্রাট নূরজাহানের জাহাঙ্গীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধের ঘটনা। তো নূরজাহান ছিলেন শিক্ষিত রমণী। মধ্যযুগে এরকমের আকর্ষণীয় রমণীর কথা কমই জানা যায়। তিনি নূরজাহান ফার্সি সাহিত্য কবিতায় পারদর্শী ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ একজন নারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 34 বছর বয়সেও তিনি রূপ, সৌন্দর্য, জ্ঞান, গরিমায় উন্নত ছিলেন। তিনি শিল্প সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। এগুলো নূরজাহানের অবস্থান। তো নূরজাহান শুধু নিজেই স্বাবলম্বী ছিলেন না বা নিজেই সদ্গুণের অধিকারী ছিলেন, তিনি ছিলেন জনপ্রিয় একজন রমণী। তিনি মুঘল সাম্রাজ্যের উন্নতি বিধানের জন্য সচেষ্ট থাকতেন। এ ব্যাপারে সদা সজাগ ছিলেন। তিনি সাহসী এবং তেজস্বী রমণী ছিলেন এবং সম্রাটের সঙ্গে শিকারে বের হয়ে তিনি সাহস এবং তেজস্বিতা প্রদর্শন করতেন। তিনি অনাথ মুসলিম বালিকাদের বিবাহের জন্য অর্থ দান করতেন। দুর্বল উৎপীড়িতের রক্ষাকর্তা হিসেবে তিনি কাজ করতেন। এসব ছিল তার গুণাবলী। তিনি এসব গুণাবলীর কারণে বা বুদ্ধিমত্তার কারণেই, আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে ধীরে ধীরে সম্রাট জাহাঙ্গীরের মনে স্থান লাভ করেন এবং জাহাঙ্গীরের মনের স্থান লাভ করে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। তো যাই হোক, এটা ছিল সম্রাট নূরজাহানের পরিচয়। সম্রাট নূরজাহানের পরিচয় আরো দীর্ঘায়িত করা যায়, কারণ নূরজাহান ছিলেন কি বলা যায়, আসফ খান ছিলেন নূরজাহানের ভ্রাতা। এই আসফ খান তিনি সম্রাট জাহাঙ্গীরের একজন প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতেন। তো এই রকমের একটি অবস্থায় আসফ খান দায়িত্ব পালন করেন এবং আসফ খান সহ আরো অন্যান্য অনেক প্রভাবশালী আমত্ত ছিলেন নূরজাহানের নিয়োগকৃত বা নূরজাহানের প্রস্তাবিত ব্যক্তিত্ব। তো যাই হোক, জাহাঙ্গীরের রাজত্বে এসব বাধা ছিল। সম্রাট নূরজাহানের প্রভাব এটা সবসময় আমরা বাধা হিসেবে দেখব না, কারণ নূরজাহানের কারণে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বের উন্নয়ন ঘটেছিল। সম্রাট জাহাঙ্গীরই নূরজাহানের হাতে ক্ষমতা অর্পণ করে নিজে আয়েশি জীবনে অভ্যস্ত হয়েছিলেন। তো পিতার পদাঙ্ক অনুসারে বা পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ এটা মধ্যযুগের সমগ্র সাম্রাজ্য নির্মাতাদের একটি ধারা বা প্রবণতা যে তারা সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। নিজ সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্য নিজের অধিকার বা নিজের সাম্রাজ্য রক্ষার ক্ষেত্রে যদি যথেষ্ট হন, তারপরেই তারা সাম্রাজ্য বিস্তারে পার্শ্ববর্তী রাজ্যগুলোকে তারা নিজেদের অধিকারভুক্ত করতে চান। সম্রাট জাহাঙ্গীরের আমলও এর ব্যতিক্রম ছিল না। 1612 সালে তিনি বিদ্রোহী বাংলাকে দমন করেন। 1615 সালে মেবার জয় করেন। 1620 সালে নাগরকোট দুর্গ অধিকার করেন। 1617 সালে দাক্ষিণাত্যের আহমদনগর জয় করেন। এসব অঞ্চল তিনি জাহাঙ্গীর জয় করেন। তো যাই হোক, জাহাঙ্গীর
তো জাহাঙ্গীর আমরা এই জিনিসগুলো দেখলাম। জাহাঙ্গীরের উপরে নূরজাহানের প্রভাব আলোচনা করছি। নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নেসা, পিতার নাম মির্জা গিয়াস বেগ, এগুলো আমরা পূর্বে উল্লেখ করেছি। তিনি অসামান্য রূপবতী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন রমণী ছিলেন। 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ হয়। তো নূরজাহানের নাম মেহেরুন্নেসা, এটা যদিও এটা উল্লেখ করা হয়েছে। তিনি অপূর্ব সৌন্দর্য, বহুমুখী গুণ এবং তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুদ্র প্রতিভা, অপূর্ব সাহস ও তেজস্বিতা, জনকল্যাণকামী মানসিকতা, সর্বোপরি মুঘল দরবারে গৌরব ও শ্রীবৃদ্ধির চেষ্টা, এগুলা ছিল। এবং এগুলোর কারণে তিনি অপরিহার্য প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যা পূর্বে উল্লেখ করা হয়েছে। তো জাহাঙ্গীরের রাজত্বকালের আরেকটি দিক হলো যে জাহাঙ্গীরের সময়কালে ভারতে ইউরোপীয়রা আসেন বা এর আগেই আসেন। জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে, এই 1600 খ্রিস্টাব্দে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৃষ্টির সংলগ্ন সময়কাল। এই সময় শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইউরোপের আরও বেশ কয়েকটি জাতিগোষ্ঠী, পর্তুগিজ, ডাচ, অন্যান্য জাতিগোষ্ঠী বাণিজ্যিক কাফেলা তৈরি করে বা বণিক গোষ্ঠী, বণিক সম্প্রদায় তৈরি করে। এই বণিকরা ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের রাজত্বের সময়। পর্তুগিজ এবং অন্যান্য ইউরোপীয়রা ভারতে এসে ব্যবসা বাণিজ্যের জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। ইউরোপীয়দের মধ্যে ইংরেজরাও এসেছিলেন। ইংরেজরাও জাহাঙ্গীরের রাজত্বে প্রথম দিকে বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের চেষ্টা করেছিলেন। সেখানে প্রথম ব্যর্থ হওয়ার পর স্যার টমাস রো নামক একজন অভিজাত বা সম্ভ্রান্ত ব্যক্তি ইংরেজ বণিকদের সুযোগ সুবিধা লাভের জন্য সম্রাট জাহাঙ্গীরের দরবারে দূত হিসাবে কাজ করেন, এবং এরপরে তিনি ইংরেজদের জন্য বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভে সক্ষম হয়েছিলেন। তো এগুলো আমরা দেখি সম্রাট জাহাঙ্গীরের সময়কালের ঘটনা। সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব যদি আলোচনা করি, সম্রাট জাহাঙ্গীর বিপরীতমুখী চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। একদিকে ছিলেন সহানুভূতিশীল, অন্যদিকে ছিলেন সুবিবেচক। আবার একদিকে ছিলেন সহানুভূতিশীল ও সুবিবেচক, অন্যদিকে ছিলেন নির্মম ও নিষ্ঠুর। তো এগুলো জাহাঙ্গীরের চরিত্রগতিতে এই জন্য তাকে বিপরীতমুখী বৈশিষ্ট্যের অধিকারী একজন সম্রাট হিসেবে দেখা হয়। শিল্প সাহিত্যের ক্ষেত্রে জাহাঙ্গীরের অবদান অনেক। ভারতীয় সাহিত্যের জাহাঙ্গীরের সময়কালকে বলা হয় ভারতীয় সাহিত্যের অগাস্টাস যুগ। তিনি চিত্রকর ও কবি ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে গভীর প্রীতি ছিল। সম্রাট জাহাঙ্গীরের শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তুজুকি জাহাঙ্গীরি তার উজ্জ্বলতম সাহিত্য নিদর্শন। তো এগুলো আমরা দেখতে পেলাম যে সম্রাট জাহাঙ্গীরের কীর্তিকলাপ। তার ঐতিহাসিক মূল্যায়ন ও সম্রাট জাহাঙ্গীরের সম্পর্কে যদি আমরা করতে যাই, তাহলে বলা যায় মোটামুটি সুখ ও সমৃদ্ধি পূর্ণ ছিল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল। পিতা আকবরের অতিশয় গৌরব। পিতা আকবর তিনি ভারতের শ্রেষ্ঠ মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। পিতা আকবরের অতিশয় গৌরব এবং পুত্র শাহজাহানের মন মাতানো জাঁকজমক তার যশ ও খ্যাতি অনেকাংশে ম্লান করে দিয়েছিলেন। তো জাহাঙ্গীরের রাজত্বকালকেও আমরা অত উৎকর্ষের যুগ না বললেও তাকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। যদি সংক্ষেপে বলি তাহলে সুখ ও সমৃদ্ধিপূর্ণ ছিল। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মারা যান এবং লাহোরের এক মনোরম উদ্যানে জাহাঙ্গীরকে সমাধিস্থ করা হয়। তো জাহাঙ্গীরের জাহাঙ্গীরের রাজত্বের পরেই চলে আসে সম্রাট শাহজাহান বা খুররম শাহজাহান উপাধি ধারণ করে সিংহাসনে লাভ করেন। শাহজাদা শাহজাহান এবং শাহজাহান 1628 খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনের ক্ষমতা ধারণ করেন। তো শাহজাহান উত্তরাধিকার দ্বন্দ্ব, এটাও সম্রাট এবং সাম্রাজ্যের ইতিহাসের একটি কমন বা সাধারণ চিত্র। জাহাঙ্গীরের মৃত্যুতে সম্রাট শাহজাহান এবং তার ভ্রাতা শাহরিয়ারের মধ্যেও আবার একটি উত্তরাধিকার দ্বন্দ্ব হয়েছিল। এই উত্তরাধিকার দ্বন্দ্বে শাহজাহান জয়লাভ করেন, শাহরিয়ার পরাজিত হন এবং শাহজাহান ক্ষমতায় আসেন। শাহজাহান সিংহাসনে আসেন। শাহজাহানের পক্ষে এবং আমরা এখানে শাহজাহান এবং শাহরিয়ারের একটি আনুষঙ্গিক পরিচয় দিতে চাই। যখন সম্রাট জাহাঙ্গীর মারা যান, তখন শাহজাহান দাক্ষিণাত্যে ছিলেন এবং শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী আসফ খানের এবং নূরজাহানের ভ্রাতা আসফ খানের জামাতা। আর এদিকে নূরজাহানের পূর্ববর্তী কন্যা
তার পূর্ব স্বামীর কন্যা লাডলি বেগমের জামাতা ছিলেন শাহরিয়ার। সম্রাজ্ঞী নূরজাহান চেয়েছিলেন শাহরিয়ার সিংহাসন ধারণ করুক, আর আসফ খান চেয়েছিলেন সম্রাট শাহজাহান সিংহাসন ধারণ করুক। এই নিয়ে দুজনের মধ্যেই একটি প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় শাহজাহান জয়লাভ করেন এবং মুঘল সিংহাসনের অধিকারী হন। তো শাহজাহানের প্রাথমিক বাধা ও বিদ্রোহ ছিল তার সাম্রাজ্যে। তিনি জোজর সিংহের বিদ্রোহের মুখোমুখি হয়েছিলেন, জোজর সিংহ। আর এদিকে খানজাহান লোদির বিদ্রোহের মুখোমুখি হয়েছিলেন। পর্তুগিজ জলদস্যু দমন করেছিলেন, আর গুজরাটের দুর্ভিক্ষ একটি মহা দুর্ভিক্ষের তিনি সম্মুখীন হয়েছিলেন। তো যাই হোক, পর্তুগিজরা এ সময় হুগলিতে তাদের একটি বাণিজ্য কুঠি স্থাপন করে এবং সেখানে তারা সামরিক ঘাঁটি স্থাপন করে, অস্ত্রশস্ত্র সজ্জিত করে। পর্তুগিজরা নানান রকমের সমস্যা সৃষ্টি করতেছিল সম্রাট শাহজাহানের সাম্রাজ্যে। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দুইজন দাসীকে পর্তুগিজরা ধরে নিয়ে যায়। তারা ভারতীয়দেরকে জোরপূর্বক দাসীতে পরিণত করতে এবং গরিবদেরকে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। এই ধরনের অনাচার অত্যাচার তারা করতেছিল। ফলশ্রুতিতে সম্রাট শাহজাহান তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে পর্তুগিজরা দমিত হয় এবং হুগলি দখল হয়ে যায়। তো যাই হোক, পর্তুগিজদের এই দমন সম্রাট শাহজাহানের একটি কৃতিত্ব। খানজাহান লোদির বিদ্রোহ ছিল সম্রাট শাহজাহানের সময়। খানজাহান লোদির বিদ্রোহ তিনি দমন করেছিলেন। খানজাহান লোদি ছিলেন একজন আফগান নেতা। তিনি শাহজাহানের রাজত্বের দ্বিতীয় বছর আহমদনগরের শেষ নিজাম শাহী সুলতান নিজামুল মুলকের সহিত মিলিত হয়ে কিছু মারাঠা ও রাজপুত সমর্থনকারীর সহযোগিতায় দাক্ষিণাত্যে বিদ্রোহ ঘোষণা করেন। তো যাই হোক, শাহজাহান খানজাহান লোদিকেও নিবৃত্ত করেছিলেন। এছাড়া তিনি বুন্দেলা নেতা জোজর সিংহের বিদ্রোহ মুখোমুখি হয়েছিলেন, তাকেও তিনি দমন করেছিলেন। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিয়োগান্তক ঘটনা ছিলেন গুজরাটের বিদ্রোহ, দাক্ষিণাত্য গুজরাটের বিদ্রোহ। তো এই বিদ্রোহ 2 বছর ব্যাপী। এই বিদ্রোহ 1630 এবং 1632 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহ সংগঠিত হয়, অসংখ্য লোক মৃত্যু মুখে পতিত হয় এবং ব্যাপক কি বলা যায়, লক্ষ্য হইতেছিল। তো এখানে বিদ্রোহ দুর্দশা এত ভয়ঙ্কর ছিল যে মানুষ আটার সাথে মৃত মানুষের গোস্ত খেত, নিজের সন্তানকেও বিক্রি করতে দ্বিধা করতেন। এরকম একটি বিদ্রোহ শাহজাহানের রাজত্বকালে সংগঠিত হয়েছিল। তো যাই হোক, শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ, তার প্রকৃত নাম ছিলেন আরজুমান বেগম। মমতাজ একটি পরিচিত নাম। মুঘল ভারতের ইতিহাসে মমতাজ অতি পরিচিত নাম। 1612 সালে শাহজাহান মমতাজকে বিবাহ করেন। মমতাজের প্রকৃত নাম ছিলেন আরজুমান বেগম। এখানে স্লাইডে দেয়া আছে। আরজুমান ছিলেন আসফ খানের কন্যা। আরজুমান শাহজাহানের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিলেন। আর শাহজাহানের সুখ দুঃখ অন্যান্য সবকিছুতেই আরজুমান অংশ নিতেন এবং শাহজাহানের মনে তার স্থান অত্যন্ত গভীর হয়েছিল। এই অবস্থায় আরজুমান একসময় তার চতুর্দশ সন্তান প্রসবের সময় আরজুমান মারা যান। তো আরজুমানদের সেই থেকে তিনি চির জাগরুক রাখার জন্যই তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। 20,000 সৈন্য 22 বছর অক্লান্ত পরিশ্রমে তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। তো এই ছিল মমতাজের পরিচয়। শাহজাহানের সাম্রাজ্য বিস্তার নীতি, সেটাও একটি চিরাচরিত নীতি। হস্তচ্যুত কান্দাহার উদ্ধারের চেষ্টা করেছিলেন। কাবুল কান্দাহার ছিলেন তাদের আদি ভূমি। তো তিনি কান্দাহার উদ্ধারের চেষ্টা করেছিলেন। পিতৃভূমি মধ্য এশিয়া দখলের বাসনা করেছিলেন। বিজাপুর ও গোলকুন্দা অধিকার করেন এবং আহমদনগর জয় করেন। তো কান্দাহার উদ্ধার করেছিলেন, কিন্তু সেটা আবার হস্তচ্যুত হয়ে যায়। কিন্তু পিতৃভূমি মধ্য এশিয়া দখলের চেষ্টা বারবার করেছিলেন, কিন্তু আর সম্ভব হয়নি। তবে বিজাপুর ও গোলকুন্ডা তিনি অধিকার করেছিলেন। আহমদনগরও তার অধীনে চলে এসেছিল। তো শাহজাহানের শেষ জীবন ছিল মর্মান্তিক এবং হৃদয় বিদারক। শাহজাহানের শেষ জীবন ইতিহাসে এটাকে একটি বিয়োগান্তক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল। শাহজাহান শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতাই তার জীবনের বিয়োগান্তক ঘটনা সৃষ্টির ক্ষেত্রে একটি
দীর্ঘ উপন্যাসের মতো সৃষ্টি করেছিল। তো যাই হোক, শাহজাহান চার পুত্রের অধিকারী ছিলেন। তার প্রথম পুত্র ছিলেন দারা শিখো, দ্বিতীয় পুত্র ছিলেন সুজা, তৃতীয় পুত্র ছিলেন আওরঙ্গজেব, চতুর্থ পুত্র ছিলেন মুরাদ। এই চার পুত্রই শাহজাহানের শেষ জীবনে তার সাম্রাজ্যের অধিকার নিয়ে উত্তরাধিকার দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন। বিয়োগান্তক উত্তরাধিকার বা মর্মান্তিক হৃদয় বিদারক উত্তরাধিকার অসুস্থ শাহজাহানকে তা দেখে যেতে হয়েছিল। তো এই উত্তরাধিকার দ্বন্দ্বে সম্রাট আওরঙ্গজেব সাফল্য লাভ করেছিলেন। তো যাই হোক, আওরঙ্গজেব, আমরা এখানে উত্তরাধিকার দ্বন্দ্ব সম্পর্কে যদি সংক্ষেপে আলোচনা করতে যাই, শাহজাহানের চার পুত্রের কথা জানলাম। তার এই চার পুত্রের সাথে দুইজন সন্তানও ছিলেন। একজন ছিলেন জাহানারা, আর একজন ছিলেন রওশনারা। জাহানারা ছিলেন জ্যেষ্ঠ কন্যা, রওশনারা ছিলেন কনিষ্ঠ কন্যা। তো শাহজাহানের পুত্রদের মধ্যে দারা শিখো জ্যেষ্ঠ পুত্র ছিলেন। দারা শিখো বিদ্বান ছিলেন, বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেছিলেন, আকর্ষণীয় চরিত্রের অধিকারী ছিলেন। তবে তিনি তার কিছু কিছু রুক্ষ এবং উদ্ধত আচরণে তিনি আমলাবর্গ বা রাজ অভিজাত রাজপ্রাসাদের অভিজাত সম্প্রদায়ের বিরাগ ভাজন হয়েছিলেন। তিনি আগ্রাতেই থাকতেন। আগ্রাতেই শাহজাহানের পাশাপাশি থাকতেন। শাহজাহান তাকে আদর যত্ন এবং বাৎসল্য দিয়ে অতিবাহিত করেছেন। তার রাজকার্যে বা রাজ্য পরিচালনা তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। অপর তিন পুত্র সুজা বাংলাদেশের সুবাদার ছিলেন এবং আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার ছিলেন। আর এদিকে মুরাদ ছিলেন গুজরাটের সুবাদার। মুরাদ ছিলেন কনিষ্ঠ পুত্র। তো সুজাও বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন, তবে আরাম আয়েশের দিকে তার ঝোঁক ছিল। আর আওরঙ্গজেব যে পরিশ্রমী ছিলেন, তিনি সফল ছিলেন, তিনি বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছিলেন। তো উত্তরাধিকার যুদ্ধের পূর্বেই শাহজাহানের পুত্রদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছিল। নিজেদের মধ্যেই পরস্পর ঈর্ষা এবং বিদ্বেষের ভাব তৈরি হয়েছিল। বিশেষ করে সম্রাট আওরঙ্গজেব, যিনি ধার্মিক ছিলেন এবং সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন, ধর্মপরায়ণ ছিলেন, তিনি নিষ্ঠাবান ছিলেন এবং কি বলা যায়, তিনি সংযত বা সংযমী জীবন যাপন করতেন। এই আওরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যের শাসনকর্তা। এই দাক্ষিণাত্যের শাসনকর্তা থাকাকালীন অবস্থায় সম্রাট আওরঙ্গজেবকে দারা শিখো রাজধানী আগ্রাতে বসে সম্রাট আওরঙ্গজেবকে বিভিন্নভাবে বিরক্ত করেছিলেন। তো এইসব বিরক্তির কারণে তিনি দাক্ষিণাত্যের ক্ষমতা থেকে নিবৃত্ত হয়েছিলেন। আবার সম্রাট শাহজাহান তাকে দাক্ষিণাত্যের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন, দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত করেছিলেন। তো যাই হোক, দারা শিখোর প্ররোচনায় সম্রাট শাহজাহান সম্রাট আওরঙ্গজেবকে তিক্ত চিঠিপত্র লিখত এবং কখনো কখনো তাকে ভৎসনা করত। সম্রাট দারা কি বলে, জ্যেষ্ঠ পুত্র দারা সম্রাট আওরঙ্গজেবের ধার্মিক এবং অনাড়ম্বর জীবনের কারণে তাকে ফকির হিসাবে অভিহিত করতেন। এসব কারণেই তাদের মধ্যে সম্রাট শাহজাহানের সাম্রাজ্য পরিচালনাকালীন সময়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। সম্রাট শাহজাহান 1657 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থ শাহজাহানের সংবাদ সারা সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানান গুজব তৈরি হয়, নানান ভ্রান্তি তৈরি হয়। অনেকে মনে করেন যে সম্রাট শাহজাহান অসুস্থতা তিনি মারা গেছেন দ্বারা সিংহাসনের ক্ষমতা নিষ্কণ্টক করার জন্যই তার মৃত্যুর সংবাদকে গোপন রেখেছেন। এটা সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে এ ধরনের ভ্রান্তি তৈরি হয়। রওশনারা ছিলেন কনিষ্ঠ কন্যা। তিনি আওরঙ্গজেবকে পছন্দ করতেন এবং আওরঙ্গজেবের ক্ষমতা লাভকে তিনি সমর্থন দিয়েছিলেন। আর জাহানারা তিনি দারার ক্ষমতা লাভের জন্য তিনি সমর্থক ছিলেন। তো যাই হোক, এইভাবেই প্রথমে নিজেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মনোভাব তৈরি হয়। বাংলাদেশের শাসনকর্তা দ্বিতীয় পুত্র সুজা, তিনি রাজধানী আগ্রা দখলের জন্য সসৈন্য অগ্রসর হন এবং আগ্রা দখল করতে গিয়ে দারা শিখোর পুত্র সুলাইমানের নিকট তিনি পরাজিত হন। তিনি পরাজিত হয়ে দেশে ফিরে আসেন। আর মুরাদ তিনি গুজরাটে ছিলেন। তিনি গুজরাটে বসে
সম্রাট আওরঙ্গজেবের সাথে একটি অভ্যন্তরীণ চুক্তিতে মুরাদও নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন এবং সম্রাট আওরঙ্গজেবের প্রতি একটি অভ্যন্তরীণ চুক্তিতে লিপ্ত হন এবং এই অভ্যন্তরীণ চুক্তির ফলে সম্রাট আওরঙ্গজেবের সাথে তিনি সাম্রাজ্যে 1/3 মুরাদ লাভ করবেন, সম্রাট আওরঙ্গজেব 2/3 লাভ করবেন। এরকম একটি চুক্তি করেন এবং এরকম একটি চুক্তি করে সম্রাট মুরাদ এবং আওরঙ্গজেব তারা দিল্লির দিকে অগ্রসর হন এবং দিল্লির দিকে অগ্রসর হন এবং দিল্লির দিকে অগ্রসর হলে সম্রাট শাহজাহান অসুস্থ অবস্থায় ছিলেন। এই অসুস্থ অবস্থায় তিনি যশবন্ত সিং এবং কাসিম খানকে আওরঙ্গজেব এবং মুরাদকে বাধা প্রদানের জন্য তিনি নির্দেশ দিলেন এবং তারা শক্ত হাতে বাধা প্রদানের জন্য অগ্রসর হলেন এবং ধর্মাটের যুদ্ধে 1658 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের কাছে যশবন্ত সিং এবং কাসিম খান মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুবরণের কারণে সম্রাট আওরঙ্গজেবের কৃতিত্ব, বাহাদুরি এবং খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি মোগল সাম্রাজ্যের অপ্রতিদ্বন্দ্বী একজন ব্যক্তিত্বে পরিণত হন। এরপর 1658 খ্রিস্টাব্দের মে মাসে সম্রাট আওরঙ্গজেবকে বাধা দেওয়ার জন্য সম্রাট জ্যেষ্ঠ পুত্র দ্বারা অগ্রসর হন, কিন্তু দ্বারাও এই যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধে পরাজয়ের ফলে মুঘল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে গেলেন সম্রাট আওরঙ্গজেব। সামুগড়ের যুদ্ধ, এই যুদ্ধের কারণে এই যুদ্ধের ফলে উত্তরাধিকার দ্বন্দ্বের শেষ মীমাংসা হয়ে গেল। ইহার পরে আর কোনো ভ্রাতার পক্ষে আওরঙ্গজেবের বিরুদ্ধে দাঁড়াবার কোনো সামর্থ্যই ছিল না এবং সামুগড়ের যুদ্ধে জয়লাভের অবশ্যম্ভাবী ফল হিসেবেই সম্রাট আওরঙ্গজেব হিন্দুস্তানের সিংহাসন দখল করেন। তো যাই হোক, শাহজাহান সিংহাসনচ্যুত হয়ে পড়লেন। সম্রাট শাহজাহান, বৃদ্ধ পিতা শাহজাহান ও ভগ্নী জাহানার শত অনুরোধ কাতর প্রার্থনা সত্ত্বেও আওরঙ্গজেব কোনো আপোষ মীমাংসায় রাজি হননি, বরং শাহজাহানকে কারারুদ্ধ করলেন এবং তিনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন। 1658 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তিনি আলমগীর উপাধি ধারণ করেন। তো যাই হোক, এরপরে সুজা পালায়ন করেন এবং সুলাইমান শিখও নিহত হন এবং দ্বারাও নিহত হন। মুরাদও সম্রাট আওরঙ্গজেবের হস্তে নিহত হয়েছিলেন। তো যাই হোক, এভাবেই সম্রাট আওরঙ্গজেব ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন এবং সর্বশেষ দ্বারা দেওয়াই এর যুদ্ধে সম্রাট আওরঙ্গজেবের মুখোমুখি হয়েছিলেন। এই মুখোমুখিতে তিনি পরাজিত হন। দেওয়াইয়ের যুদ্ধের পরাজিতের পরে সম্রাট আওরঙ্গজেব, যদিও তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন 1658 খ্রিস্টাব্দে, 1659 খ্রিস্টাব্দে তার রাজ্যাভিষেক হয় এবং 1659 খ্রিস্টাব্দের ওই একই সময় তার নামে তার হিন্দুস্তানের সম্রাট হিসেবে খুতবা পাঠ করা হয়। তো এটি ছিল সম্রাট আওরঙ্গজেবের সিংহাসন আরোহণের ইতিহাস বা উত্তরাধিকার দ্বন্দ্বের শেষ পরিণতি। তো উত্তরাধিকার দ্বন্দ্বের শেষ পরিণতির পরেও সম্রাট শাহজাহান প্রায় বেশ অনেক বছর রোগ ভোগের পর 1666 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান মারা যান। তো যাই হোক, সম্রাট শাহজাহানের সময় ছিল চরম উৎকর্ষের যুগ। শিল্প স্থাপত্যে ভারত অত্যন্ত কৃতকার্যতা লাভ করে, মুঘল ইতিহাসে অদ্বিতীয় স্থান লাভ করে। তাজমহল, মতি মসজিদ, ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের উজ্জ্বলতম স্থাপত্য নিদর্শন। দীর্ঘ রোগ ভোগের পরেই তিনি 1666 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমরা তাজমহল সম্পর্কে যদি একটু বলি, যে তাজমহল ভারতের ইতিহাসের একটি মর্যাদার অধ্যায়। এই তাজমহল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন তার প্রিয়তম স্ত্রী মমতাজের বিয়োগান্তক মৃত্যুর স্মৃতি রক্ষার্থে বা স্মৃতি চির জাগরুক রাখার জন্যই তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। প্রায় 20,000 শ্রমিক 22 বছর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই তাজমহল নির্মাণ করেছিলেন। তিনি ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন বা 7 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয়ে 8 বছর ব্যাপী ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। মতি মসজিদ ইত্যাদি তার শাহজাহানের কৃতিত্ব। তো শাহজাহান একজন আকর্ষণীয় চরিত্রের অধিকারী ছিলেন। তিনি তার সময়কালকে মোগল ভারতের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। তো শাহজাহান জাঁকজমকের সাথে চলাফেরা করতেন। তিনি ধার্মিক ছিলেন
তিনি সাম্রাজ্যের উন্নয়নের পিছনে মুঘল সাম্রাজ্যের শ্রীবৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো আমরা এগুলা দেখতে পাচ্ছি সম্রাট শাহজাহানের ইতিহাসের একটি আকর্ষণীয় অধ্যায়। তিনি কি বলা যায়, বিশেষ করে তার শিল্পানুরাগ ইত্যাদি ছিল উল্লেখ করার মতো। তার তার তাজমহল ছিল মধ্যযুগের পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। তো এরকমের তিনি তার এই উৎকর্ষ ব্যবস্থা বা তার এই জাঁকজমক প্রিয়তা, এটা শুধু তাজমহল বা ময়ূর সিংহাসন নিয়েছিলেন, এটা তার সমগ্র সাম্রাজ্যের একটি সাধারণ চিত্র ছিল। এবং এর প্রকাশ যদিও তাজমহল বা ময়ূর সিংহাসনের মাধ্যমে ঘটেছিল। তো চিত্রশিল্পের এছাড়াও স্থাপত্য শিল্পের বাইরে চিত্রশিল্পেরও যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল। চিত্রশিল্প রীতিতে এক নতুন রূপ ও দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়। এই সম্রাট ব্যতীত অভিজাত আসফ খান ও শাহজাদা দ্বারা শিখর চিত্রশিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজত্বকালে হস্তশিল্প বিদ্যারও পূর্ব চর্চা হয়েছিল। তো যাই হোক, আবারও আমরা বলতে শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের চরম শিখরে আরোহণ করেছিল এবং সম্রাটের মুকুটে বিশ্রুত কোহিনুর মণি মুক্তা ময়ূর সিংহাসন এগুলা কি বলে শোভা পেয়েছিল বা নিদর্শন পেয়েছিল। তার ফলে ভারত একটি আকর্ষণের স্থানেও পরিণত হয়েছিল। তো এটি আমরা সম্রাট শাহজাহানের ইতিহাসে দেখতে পাই। তাই এই সম্পর্কেও আমরা যে বইগুলো দিয়েছি, যে শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, এলাহাবাদ, ঈশ্বরী প্রাসাদ লিখিত এই বইটি, রাইজ অ্যান্ড ফল অফ মুঘল এম্পায়ার, ত্রিপাঠীর রচিত এই বইটি, এবং ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, আইনি আকবরী, এই জিনিসগুলো এই বইগুলো তোমরা পাঠ করবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।